গুলো প্রত্যাশা এবং একসাথে থাকার দৃঢ় পরিকল্পনা। প্রিয় দর্শক, এই ভালোবাসা নিয়ে কথা বলবার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি রেডিও আমারের, যিনি লাভ গুরু নামে অনেক বেশি পরিচিত এবং বিভিন্ন সময় লাভ গুরু চেষ্টা করেন সমাধান দিতে, সেই মোহাম্মদ এহতেশামুল হককে। আসুন কথা বলি তার সাথে। স্বাগত আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। লাভ গুরু এবং ভালোবাসা শব্দ দুটো কতটা পরিপূরক? ভালোবাসা তো আসলে অন্যরকম একটি অনুভূতির নাম। যেমন আপনি যদি কিছু অনুভূতির কথা চিন্তা করেন, বিস্তৃত মাঠ, শান্ত নদী, বিশাল সমুদ্র, পরিপূর্ণ আকাশ, এইসব ছোট ছোট অনুভূতিগুলোই অনেক সময় বহুমাত্রিক রূপ নেয় যদি ভালোবাসার মানুষটি পাশে থাকে। এবং মনের সূক্ষ্ম তন্ত্রীতে একটা নাড়া, ভালোবাসা অবশ্যই সেটার কথা বলে। আর এর সাথে যে লাভগুরুর যে সমন্বয়টা, আমরা অনেকেই ভেবে দেখেছি, আমি আসলে লাভগুরু এই অনুষ্ঠানটিকে বিনোদনধর্মী অনুষ্ঠান হিসেবে আমি দেখতে পছন্দ করি না। আমি চিন্তা করি যে ভালোবাসার হাত ধরে নতুন করে কোনো ধ্বংস নয়, বরং ভালোবাসার হাত ধরে এমন একটি পৃথিবীর দিকে, এমন একটি সমাজের দিকে আমরা এগিয়ে যাই যাতে করে ভালোবাসা সমস্ত মানুষকে সফলকাম করে তুলতে সাহায্য করে। ভালোবাসার মাধ্যমে আমাদের হারিয়ে যাওয়া পারিবারিক বন্ধন আবার ফিরে আসুক। ভালোবাসার হাত ধরে আমাদের নতুন করে সুন্দর করে সমাজটাকে গড়ে তুলতে আবার সাহায্য করুক। লাভ গুরুর মাধ্যমে আমরা অনেক সময় শুনতে পাই, বেশিরভাগ সময়, যে অনেক ভাঙা সম্পর্ক জোড়া লাগছে। এটা কি আসলে সোশ্যাল অ্যাওয়ারনেসের মধ্যে পড়ে? অবশ্যই, কারণ একটা জিনিস আপনি চিন্তা করে দেখুন, এখন বর্তমান পৃথিবীতে সবচেয়ে ঘটমান অনুভূতির নামই হচ্ছে ভালোবাসা। যেমন আমি যদি এইডস নিয়ে কথা বলা বন্ধ করে দিই, তাহলে কিন্তু এইডসকে থামিয়ে রাখা সম্ভব হবে না। তাই আমরা ইদানিংকালে চেষ্টা করি কিভাবে পারিবারিক পরিমণ্ডলে এবং সামাজিক পরিমণ্ডলে জনমত তৈরি করার চেষ্টা করছি, যাতে করে এইডসের বিরুদ্ধে একটা অ্যাওয়ারনেস তৈরি করতে পারি। ঠিক সেই রকমই ভালোবাসা সবচাইতে ঘটমান একটি অনুভূতি, কিন্তু কেন জানি আমরা এই বিষয়টা নিয়ে কথা বলতে গিয়ে কিছুটা দ্বিধান্বিত হই। কি আমরা পিতামাতার সাথে সন্তানের, কি শিক্ষকের সাথে ছাত্রের, এই বিষয় নিয়ে কথা বলতে আমরা দ্বিধান্বিত হই। তাই আমরা চিন্তা করেছি যে এমন একটি চরিত্র থাকুক, যে চরিত্রটি এমনভাবে সাজানো থাকবে যার কণ্ঠ সবসময় উচ্চকিত হবে ভালোবাসা নিয়ে কথা বলার জন্য, যাতে করে ভালোবাসার কোনো খারাপ বা ধ্বংসাত্মক পথে কাউকে নির্দেশিত না করে। ভালোবাসার হাত ধরে একটি পরিপূর্ণ পৃথিবী এবং পরিপূর্ণ সমাজ আমরা দেখতে পাই। একটা দুটো মজার ঘটনা বলেন লাভ গুরু হয়ে আপনার, এবং আপনার সাকসেসটা বলেন। এই সফলতা আসলে আমার না, আমি বলতে চাই যে সফলতা শ্রোতা বন্ধুদের, যারা লাখো শ্রোতা বন্ধু উৎকর্ণ হয়ে শোনে বৃহস্পতিবারের এই লাভগুরুর অনুষ্ঠানটি। যেমন আমি গত অনুষ্ঠানের কথা যদি বলতে হয়, গত অনুষ্ঠানে আমার নিজেরই কিছু সীমাবদ্ধতা ছিল, আমি হয়তো প্রোগ্রামে আসতে পারবো না, এইরকম একটা প্রেক্ষাপট ছিল। এমন অবস্থায় আমি শুনলাম যে আমন্ত্রিত অতিথি, অর্থাৎ হট সিটে যে বসবে অনুষ্ঠানে, তার জীবনের একান্তই তার জীবনটা এমন একটি লগ্নে এসে দাঁড়িয়েছে যেখানে দুইজনের মধ্যে সম্পর্ক আর থাকবে না, এবং দুইজনের মধ্যে অলরেডি তাদের পারিবারিকভাবে তাদের সালিশ হয়েছে এবং তাদের মধ্যে সেপারেশন হয়ে যাবে। এমন একটা অবস্থাতে আমি দুজনের সাথে কথা বললাম একটা হোমওয়ার্ক করার জন্য, এবং কথা বলে বুঝলাম যে খুব ছোট ছোট ব্যাপার নিয়ে তাদের মধ্যে এমন একটি তিক্ততা তৈরি হয়েছে যে দুইজন দুজনের কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমি চেষ্টা করলাম যে দেখি শেষবারের মতো একটা চেষ্টা করে, এতগুলো মানুষ যখন একসাথে আছে তাদেরকে সাথে নিয়ে আমি চেষ্টা করে দেখতে পারি যে নতুন করে সম্পর্কটা জোড়া লাগানো যায় কিনা। তারপর আমি গত অনুষ্ঠানে তাদের সাথে কথা বললাম। প্রথমে যে হট সিটে বসে তার সাথে কথা বললাম, তার ওয়াইফের সাথে কথা বললাম, এবং কথা বলে দুইজনকে শুধু আমি বললাম যে সব ঠিক আছে, একটা জিনিস চিন্তা করে দেখো তো, যে এখন থেকে ঠিক 5টা বছর পর তোমরা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকতে দাঁড়ায় আছো, এমন একটি হোটেলের বারান্দায় যেখান থেকে সমুদ্রের গর্জন শোনা যায়। তুমি আছো, তোমার স্বামী আছে, আর তোমাদের প্রিয় কন্যা সন্তান যে এখনো জন্ম নেয়নি, হয়তো জন্ম নেবে, যার নাম তোমরা রাখতে চেয়েছো ময়না, সে আছে। দাঁড়িয়ে সমুদ্রের গর্জন শুনছো, নিজেদের অবচেতন মনে কখন যেন ভোর হয়ে গেছে, ভোরের প্রথম আলো, মিষ্টি আলোটা তোমার কন্যা সন্তানের মুখে এসে পড়লো। তখন দুইজন একসাথে চেঁচিয়ে উঠেছে যে দেখো, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরতম কন্যা হচ্ছে আমাদের কন্যা, যার নাম ময়না। অর্থাৎ সামনের ভবিষ্যতে যে অনাগত সাথে সাথে কিন্তু দুইজন কেমন যেন কান্নাকাটি করে উঠলো যে আমি তো এরকম স্বপ্ন দেখি, আমরা তো 5 বছর ভালোবেসে বিয়ে করেছিলাম এরকম একটা স্বপ্নকে বাস্তবায়ন করবো বলে। তখন আবার তারা বললো যে না, আমরা নতুন করে আবার জীবন শুরু করতে চাই। হট সিটে বসে এই যে মজার ঘটনাগুলি শোনেন, এবং অনেক সময় কঠিন বাস্তবতা থাকে, তো এই বিষয়গুলোকে আসলে কিভাবে উপভোগ করেন?
এটা উপভোগ বলবো কিনা জানি না, তবে এতটুকু তো অবশ্যই বলবো, ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম যে যে কোনো ভাবে মানুষের কোনো না কোনো ভাবে যদি মানুষের কোনো প্রয়োজনে নিজেকে ব্যবহার করতে পারি, কাজে আসতে পারি, তো ভালো লাগে এটা ভেবে যে আমাদের বাঙালি সংস্কৃতির সবচেয়ে বড় যেটা পুঁজি সেটা হচ্ছে আমাদের পারিবারিক বন্ধন, আমাদের সামাজিক বন্ধন। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এখন যেমন ফুপিয়ে কান্নাকাটি করে এই পারিবারিক বন্ধনের জন্য, ওদের দেখবেন যে অরফানেজ হোমগুলোতে গিয়ে বৃদ্ধ মানুষের লাইন লেগে যায়, এখনো কিন্তু আমরা আমাদের বাবা মাকে মাথার উপর তুলে রাখতে পছন্দ করি। সেই বন্ধনগুলো অনেক বেশি আলগা হয়ে যাচ্ছে দিনকে দিন। আমার বড় ইচ্ছা ছিল এসব বিষয় নিয়ে কাজ করা, যাতে করে আর নতুন করে কোনো সম্পর্ক আলগা না হয়ে যায়, আমাদের এই পারিবারিক বন্ধনগুলো আবার ফিরে আসে। তো এইটাতে আমি কোনো না কোনো ভাবে ভূমিকা রাখতে পারছি লাভগুরুর ব্যানারে, লাভগুরুর এই চরিত্রটির মাধ্যমে, আমার ভালো লাগে। শেষ প্রশ্নটা আপনার জন্য, ব্যক্তি মানুষ যখন আপনি লাভগুরু হন তখন আপনার জীবনে কতটা প্রভাব ফেলে? বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আমার দর্শক শ্রোতা বন্ধুদেরকে মাথায় রেখেই বলছি, আমি কোনোদিনই অনুষ্ঠান করার পর কোনোদিন ঘুমোতে পারিনি। কারণ আমি চিন্তা করি যতদিন পর্যন্ত আমি ঘুমোতে পারবো না অনুষ্ঠান করার দিন সেই রাতটাতে, ততদিন পর্যন্ত আমি মনে করবো যে আমি লাভগুরু হিসেবে এই চরিত্রটা পারফর্ম করার জন্য নিজেকে যোগ্য মনে করব। কারণ তাদের কষ্ট, তাদের দুঃখ অথবা তাদের ভালো লাগা আমি চাই যে পরিপূর্ণভাবে আমার মধ্যে, আমার অন্তরের মধ্যে অনুরণিত হোক, এবং যে পরিমাণ কষ্ট এবং রক্তক্ষরণ তাদের ভিতরে হয়, সে রক্তক্ষরণ যেন আমার মধ্যে আমি অনুভূত হয়, সেইভাবে আমি নিজেকে দেখতে চাই। ততদিন আমি ভাববো যে ঠিক আছে, আমি লাভগুরু হিসেবে এই সিটে বসতে পারি। আমরা আশা করছি আপনার এই স্বপ্ন পূরণ হবে। ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আয়োজনে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন বাংলাকে, এবং অবশ্যই ধন্যবাদ এটিএন বাংলার দর্শক শ্রোতাদেরকে।